হ্যালো বন্ধুরা, আমি তুষার ইমরান আইস টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখনকার যুগে ডিএসএলআর ক্যামেরা খুবই জনপ্রিয়। আমরা সবাই ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে পছন্দ করি। হয়তো আমাদের অনেকে ডিএসএলআর ক্যামেরা আছে এবং অনেকে আমাদের নেই, কিন্তু আমাদের বন্ধু বান্ধবের আছে বা আমরা কোনোভাবে সুযোগ পেয়ে থাকি ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করার জন্য। যদি ফার্স্ট টাইম আপনি হাতে ডিএসএলআর ক্যামেরা পান অথবা আপনি নতুন একটা ডিএসএলআর ক্যামেরা কেনার চিন্তা ভাবনা করেন, তার মানে আপনি ফটোগ্রাফি সম্পর্কে খুবই আগ্রহী, আপনি ফটোগ্রাফি শিখতে চান। আসলে আমাদের মোবাইল ফোনের ক্যামেরা আর কম্প্যাক্ট ক্যামেরা এর মধ্যে ডিএসএলআর ক্যামেরার অনেক ডিফারেন্ট আছে, অনেক পার্থক্য আছে। যদি আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান, সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু শিখতে হবে ফটোগ্রাফি সম্পর্কে। ডিএসএলআর ক্যামেরার মেইন তিনটা সেটিং হচ্ছে শাটার স্পিড, আইএসও এবং অ্যাপারচার। আমরা এই তিনটা সম্পর্কে আজকের ভিডিওতে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি আপনার একটা ডিএসএলআর ক্যামেরা থাকে আর আপনি যদি অটো মোডে ছবি তোলেন, তাহলে আপনি ডিএসএলআর ক্যামেরার সম্পূর্ণ মজাটা পাবেন না। আর আপনি স্পেশাল কিছু ধরনের ছবি বা আপনি কোন ধরনের ছবি চান, সেই ধরনের ছবিটা আপনি অটো মোডে পাবেন না। কারণ অটো মোডে অনেক সেটিংস থাকে যেগুলি ক্যামেরা নিজে থেকে সেট করে দেয়, কিন্তু আমরা বিশেষ ধরনের যদি কোনো ছবি চাই বা আমাদের মনের মতো ছবি চাই, সেই ক্ষেত্রে আমাদের সবসময় ম্যানুয়াল সেটিং ব্যবহার করতে হবে। আর যতক্ষণ আপনি ম্যানুয়াল সেটিংস ব্যবহার করা না শিখবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ডিএসএলআর ক্যামেরার কোনো মজাই পাবেন না। সেই ক্ষেত্রে আপনার ডিএসএলআর ক্যামেরা থেকে একটা কম্প্যাক্ট ক্যামেরা অথবা পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা অথবা মোবাইল ফোন ক্যামেরা আপনার জন্য বেটার। আর যদি আপনি ফটোগ্রাফি শিখতে আগ্রহী থাকেন, তাহলে আমার এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওতে আমি ডিএসএলআর ক্যামেরার বেসিক ধারণাটা দেওয়ার চেষ্টা করব। তার মানে আপনি যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, জীবনে কখনো ডিএসএলআর ক্যামেরা না ধরে থাকেন, তারপর আপনার হাতে একটা ডিএসএলআর ক্যামেরা আসলে আপনি মোটামুটি ছবি তুলতে পারবেন, সেরকম ধারণাটা আজকে আমি আপনাদেরকে দিয়ে দেব। অলরাইট, ডিএসএলআর ক্যামেরার তিনটা মেইন সেটিং হচ্ছে অ্যাপারচার, আইএসও এবং শাটার স্পিড। এই তিনটা সেটিংসের উপর ডিপেন্ড করে আপনার ছবির কোয়ালিটি এবং ছবির লুক, মানে আপনি কোন ধরনের ছবি চান বা আপনি কেমন ছবি চান, পিছনে ব্যাকগ্রাউন্ড ঘোলা করবেন অথবা ব্যাকগ্রাউন্ড সাবজেক্টের মতোই ক্লিয়ার থাকবে, এইসব ডিপেন্ড করে এই তিনটা সেটিংসের উপর। সো এই ভিডিওতে আমরা এই তিনটা সেটিংস সম্পর্কেই মোটামুটি আলোচনা করব। আর আমার পরবর্তী ভিডিওগুলোতে এর এক একটা সেটিংসের জন্য বিশদভাবে আলোচনা করা হবে, মানে সম্পূর্ণভাবে আলোচনা করা হবে, যাতে আপনারা সহজেই এই সেটিংসগুলোর মানে এবং কী জন্য এই সেটিংসগুলো ব্যবহার করা হয় আর এই সেটিংসের কাজগুলো কি, এগুলি আপনারা জানতে পারবেন। তো চলুন প্রথমে শুরু করি। আমরা এই ভিডিওর বেসিক একটা ধারণা দিই। ওকে, প্রথমেই আমরা অ্যাপারচার নিয়ে আলোচনা করব। আসলে অ্যাপারচার জিনিসটা কি? যারা আপনারা ডিএসএলআর ব্যবহার করেন বা আপনাদের কারো ঘনিষ্ঠ ডিএসএলআর ক্যামেরা আছে অথবা আপনি ডিএসএলআর নিয়ে যদি ঘাটাঘাটি করে অভ্যস্ত থাকেন, তাহলে অবশ্যই অ্যাপারচার নামের শব্দটার সাথে আপনি পরিচিত থাকবেন। এটা ডিএসএলআর ক্যামেরার একটা খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস। আসলে অ্যাপারচারটা কি? অ্যাপারচারটা হচ্ছে আপনার লেন্সের একটা হোল। এর মানে হচ্ছে আপনার লেন্সের ভিতরে একটা ফাঁকা জায়গা থাকে, একটা পাইপের মতো বা একটা স্পেসিফিক একটা গ্যাপ থাকে, আর এই গ্যাপটাকেই বলে অ্যাপারচার। অ্যাপারচার নির্ধারণ করে কতটুকু আলো আপনার ইমেজ সেন্সরের মধ্যে পড়বে। তার মানে লেন্স দিয়ে কতটুকু আলো লেন্স অ্যাপারচার পার হয়ে আপনার ক্যামেরার বডিতে ভেতর যে ইমেজ সেন্সরটা থাকে, এই ইমেজ সেন্সরের মধ্যে কতটুকু আলো পড়বে, এটা নির্ধারণ করে আপনার অ্যাপারচার। তার মানে আপনার অ্যাপারচার সেটিংসটা থাকে আপনার লেন্সের মধ্যে, আর অ্যাপারচার ক্যাপাবিলিটিটাও থাকে লেন্সের মধ্যে। কিছু কিছু লেন্স পাবেন, বিশেষ করে জুম লেন্সগুলো সাধারণত, যেগুলি জুম লেন্স সাধারণত হয় আপনার 3.5 অ্যাপারচার। আরেকটা বিষয়, যেটা অ্যাপারচার, যেটা আপনার নাম্বারটা যত বড় হবে, যেমন 3.5, 3.6 আর 10, 11, 22, আপনার এই অ্যাপারচারের নাম্বারটা যত উপরে যাবে, আপনার ক্যামেরার লেন্সের ছিদ্রটা তত ছোট হবে। তার মানে আপনার আলো তত কম প্রবেশ করবে। তার মানে আপনার নাম্বার যত উপরে উঠবে, অ্যাপারচারটা আপনার তত ছোট হবে। আর আপনার নাম্বারটা যত ছোট হবে, অ্যাপারচারটা তত বড় হবে। এর মানে হচ্ছে আপনার 10 স্টপের অ্যাপারচারটা আপনার 5 স্টপ অ্যাপারচার থেকে ছোট। তার মানে আপনার নাম্বার যত নিচে আসবে, আপনার
লেন্সের ছিদ্রটা তত বড় হবে, আর এটাকেই বলে অ্যাপাচার, আর অ্যাপাচারটাই তত বড় হবে। তো আপনি জুম লেন্সে সাধারণত অ্যাপাচার পাবেন 3.6 or 3.5 থেকে শুরু হয়ে আপ টু 22 or সামথিং লাইক দ্যাট। আর আপনি যদি প্রাইম লেন্স কিনেন, প্রাইম লেন্সে আপনার অ্যাপাচার থাকবে 1.4, 1.8 এরকম। এর মানে প্রাইম লেন্সের অ্যাপাচারটা অনেক বড় থাকে। আসলে এখন জানি অ্যাপাচারের কাজটা কি। আসলে অ্যাপাচার হচ্ছে, আমি আগেই বলেছি, অ্যাপারচারটা হচ্ছে আপনার কতটুকু লাইট ইমেজ সেন্সরের মধ্যে যাবে সেটা নির্ভর করে। শুধু এটাই না, আপনার অ্যাপারচার আরও অনেক কিছু নির্ধারণ করে, যেমন শ্যালো ডেপথ অফ ফিল্ড। এর মানে হচ্ছে বুকে ফটোগ্রাফি অথবা ব্যাকগ্রাউন্ড ব্লার করে যে ছবিগুলো তোলা হয়, পোর্ট্রেট ফটো, মানে আপনি যখন কারো ছবি তুলবেন অথবা যে কোনো কিছুর ছবি তুলবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম ঘোলা হয়ে যাবে। এটাকে বলে শ্যালো ডেপথ অফ ফিল্ড। আসলে আপনার অ্যাপারচারটা যত ওয়াইড হবে, যত বড় হবে, এর মানে আপনার এফ স্টপ নাম্বারটা যত কম হবে, আপনার ব্যাকগ্রাউন্ডগুলো তত ঘোলা হবে, তত ব্লারি হবে। এটা হচ্ছে অ্যাপারচারের বড় একটা কারণ। এই জন্য মানুষ বড় অ্যাপারচারের লেন্সগুলো বেশি পছন্দ করে। কিছু কিছু ক্ষেত্রে আপনার অ্যাপারচার হয়তো কমাতে হতে পারে, বাড়াতে হতে পারে। এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের ছবি তুলবেন বা কোন ধরনের ভিডিও করবেন, এর উপর ডিপেন্ড করে। আপনার 1.4 অথবা 1.8 এই অ্যাপারচারটা আসলে খুবই ওয়াইড, এবং এই জন্য ফোকাস পয়েন্ট খুবই অল্প জায়গায় ফোকাস করবে। তার মানে আমার ব্যাকগ্রাউন্ড একদম ব্লার হয়ে যাবে এবং আমার ফোরগ্রাউন্ডটাও ব্লার হয়ে যাবে। আর আমি যে সাবজেক্টটাকে ফোকাস করব, শুধু খুব অল্প একটু জায়গা এটাকে ফোকাস করবে। তাই আপনি যদি কোনো রানিং শট বা যে কোনো ভিডিও করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাপারচারটা এই জন্য একটু হায়ার নাম্বার, মানে বড় নাম্বারের ছোটো অ্যাপারচার করে নিতে হয়, তাহলে আপনার ফোকাস আউট অফ ফোকাস হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। সো এই ছিল মোটামুটি আপনাদের অ্যাপারচার নিয়ে ছোট একটা আলোচনা। এখন আমরা দ্বিতীয় সেটিংসে চলে যাব। দ্বিতীয় সেটিংসটা হচ্ছে শাটার স্পিড। আসলে শাটার স্পিডটা কি? আমরা যারা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করি অথবা ডিএসএলআর ক্যামেরা নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করি, তারা সবাই জানি যে শাটার স্পিড নামে একটা সেটিংসের অপশন আমরা জানি, কিন্তু আসলে অনেকে জানে না যে শাটার স্পিডটা কি। শাটার স্পিডটা হচ্ছে আপনার লেন্স থেকে যখন আলোটা আপনার ইমেজ সেন্সরে গিয়ে পড়বে, এর মাঝামাঝি একটা শাটার থাকে। এই শাটারটা হচ্ছে এর নির্ধারণ করে, সাধারণত দুইটা প্লেট থাকে শাটারে। আপনার শাটারের কাউন্ট হয় সাধারণত 1/30 অথবা 1/50, 1/60, 1 টু 1/4000, এর বেশি হতে পারে। আসলে এর মানে হচ্ছে 1/50, এর মানে হচ্ছে 1 সেকেন্ডের 50 ভাগের 1 ভাগ সময় শাটারটা খোলা থাকবে। এর মানে আপনার লেন্স থেকে আলোটা সেন্সরে পড়ার সময়টা হবে 1 সেকেন্ডের 50 ভাগের 1 ভাগ। তো আসুন, শাটার স্পিড যত বাড়াবেন, তার মানে শাটার স্পিড যত বাড়াবেন, তার মানে আপনার লেন্স থেকে আপনার সেন্সরে আলোটা তত কম প্রবেশ করবে। এর মানে আপনার ছবিটা শাটার স্পিড যত কম থাকবে, আপনার ছবিটা তত বেশি ব্রাইট হবে, এবং শাটার স্পিড যত বাড়াবেন, ছবিটার আলো তত কম পাবে, ছবিটা তত একটু ডার্ক হবে। আর শাটার স্পিডের আর কি কি কাজ আছে? শাটার স্পিডে আর কাজগুলোর মধ্যে হচ্ছে, আপনি যদি শাটার স্পিড কম থাকে, তাহলে আপনি যদি হাত এভাবে নড়াচড়া করেন, তাহলে হাত ঘোলা আসবে। অথবা কোনো মুভিং অবজেক্ট, যেমন আপনি যদি চালো একটা গাড়ি অথবা ট্রেন অথবা একটা পাখি উড়ে যাচ্ছে, আপনি তার ছবি তুলতে চাইলে শাটার স্পিড কম থাকলে সেখানে আপনার ছবিটা ঘোলা হয়ে যাবে। আর যদি আপনি শাটার স্পিড বাড়িয়ে নেন 1/4000 আর 1/3200 এমন ধরনের করে নেন, তাহলে আপনি দেখা যায় যদি চলন্ত ফ্যানের শুট নেন, মানে চলন্ত ফ্যানের ছবি তুলেন, দেখবেন ছবিটা সে জায়গায় দাঁড়িয়ে গেছে। এর মানে হচ্ছে 1 সেকেন্ডের 4000 ভাগের 1 ভাগ সময় আলোটা আপনার সেন্সরে পড়ছে লেন্স থেকে। সুতরাং এটা খুবই অল্প সময়। এই সময়ের মধ্যে ফ্যান থেমে যায় আসলে। তো এই হচ্ছে মোটামুটি শাটার স্পিডের কাজ। আর শাটার স্পিডের ক্ষেত্রে আপনার আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে শাটার স্পিড আপনি যত বাড়াবেন, আপনার আলোটা সেন্সরে তত কম পড়বে। সুতরাং এই বিষয়টা আপনার মাথায় রেখে, আর কোন ধরনের ছবি আপনি চান বা কোন ধরনের লুক চান ছবিতে, এর উপর ডিপেন্ড করে আপনার শাটার স্পিডটা সেট করতে হবে। সাধারণত নর্মাল ছবির জন্য শাটার স্পিড হয় 1/100 অথবা 1/200, 1/300 এরকম।
ঠিক আছে, এখন পর্যন্ত আমরা শিখলাম অ্যাপারচার এবং শাটার স্পিড। এখন আমরা কথা বলবো আইএসও নিয়ে। আইএসওটা হচ্ছে আপনার brightness or darkness, something like this. It's mean dark and bright. কতটুক আলো আপনি চান আপনার ছবিতে। আপনি আইএসও যত বাড়াবেন আপনার ছবিটা তত ব্রাইট হবে, আর আইএসও যত কমাবেন ছবিটা তত অন্ধকার হবে। আইএসও দেওয়ার মানেটা হচ্ছে আপনি যদি আইএসও মোটামুটি অন্ধকার রুমে বা অল্প আলোতে কোনো ছবি তুলতে চান, সেক্ষেত্রে আপনার আইএসওটা বাড়িয়ে নিতে হবে। আইএসওটা বাড়ালে আপনার ছবিটা ব্রাইটনেসটা বাড়বে। আর যদি আপনি অনেক আলোতে ছবি তোলেন, তার মানে আপনি পর্যাপ্ত পরিমাণ আলো যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আইএসওটা কমিয়ে নেবেন, 100 অথবা 200 করে নেবেন। আর মনে রাখবেন, আইএসও যদি আপনি বেশি বাড়ান বা অতিরিক্ত আইএসও যদি আপনি ছবি তোলেন, সেক্ষেত্রে ছবিতে গ্রেইনি একটা ভাব আসবে আর ছবিতে অনেক নয়েজ আসবে। সুতরাং চেষ্টা করবেন যত কম সম্ভব আইএসও দিয়ে ছবি তোলার। অলরাইট, আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম বিভিন্ন সেটিংস নিয়ে, ক্যামেরার সেটিংস বিষয়ে অল্প একটু আলোচনা করলাম। এখন আসুন আমরা জানবো সাধারণ বেসিক সেটিংস। যেমন আপনি সাধারণত দিনের আলোতে ছবি তুলে আপনার কি কি করা দরকার। যদি আপনি পোর্ট্রেট ছবি তোলেন, মানে কোনো মানুষের ছবি তোলেন, সেক্ষেত্রে আপনি যদি ব্যাকগ্রাউন্ড ঘোলা করতে চান, আপনার অ্যাপারচারটা অনেক বড় করতে হবে। এর মানে আপনি যদি প্রাইম লেন্স ব্যবহার করেন, তাহলে আপনি অ্যাপারচারটা সেট করবেন 1.4 অথবা 1.8 অথবা 2.2, আপনার ক্যামেরা লেন্স যত হাই সাপোর্ট করে। আর যদি আপনি কিট লেন্স ব্যবহার করেন, কিট লেন্স সাধারণত শুরু হয় 3.5 থেকে, আর আলাদা আলাদা জুম লেন্স আছে, সেগুলির অ্যাপারচার রেঞ্জ বিভিন্ন রকম। সো আপনি যদি ব্যাকগ্রাউন্ড ঘোলা চান, তাহলে আপনি সবচেয়ে বড় অ্যাপারচারটা সিলেক্ট করবেন, সবচেয়ে বড় সবচেয়ে ছোট নাম্বারটা আপনি সিলেক্ট করবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ঘোলা হবে। আর একটা বিষয় হচ্ছে আপনার শাটার স্পিডটা আপনি যদি হাতে ক্যামেরাটা ধরে ছবি তোলেন, সেক্ষেত্রে আপনার ছবিটা একটু ঘোলা হওয়ার সম্ভাবনা থাকে। তাই শাটার স্পিডটা একটু বাড়িয়ে নেবেন, যেমন 1/200 আর 1/250 এরকম। আর আইএসওটা রাখবেন 100 অথবা 150, 100 অথবা 200 এরকম। এটা ডিপেন্ড করবে আলোর উপর কতটুকু লাইট আপনি পাচ্ছেন। ঠিক আছে, এখন আমরা আরেকটা ছবির সম্পর্কে জানবো, যেটা হচ্ছে গ্রুপ ফটোগ্রাফি। অথবা ধরেন আমরা একসাথে 10-12 জনে দাঁড়িয়েছে, আপনি তার ছবি তুলবেন। এখন আপনি যদি সেক্ষেত্রে আপনি যদি অ্যাপারচারটা অনেক বড় করেন, আপনার হয়তো দেখা যাবে সামনে পেছনে যদি কেউ দাঁড়ায়, সেক্ষেত্রে আপনার ছবিটা পিছের জন হয়তো আউট অফ ফোকাস হয়ে যাবে, তাই ঘোলা হয়ে যাবে, সে ফোকাসে আসবে না, অথবা সামনের জন ফোকাসে আসবে না, পিছনের জন আসবে। সেক্ষেত্রে আপনি অ্যাপারচারটা আরেকটু বাড়িয়ে নেবেন, আর বাকি সেটিংসগুলো আগের মতোই রাখবেন। তাহলে আপনার অ্যাপারচারটা একটু বাড়িয়ে নিলে কি হবে, আপনার ওই পিছনের সামনের সবগুলো মানুষই ফোকাসের মধ্যে আসবে। ঠিক আছে, এখন চলুন আমরা আরেকটা সেটিংস সম্পর্কে শুনি, যেগুলি মনে করেন আপনার হয়তো কলেজে রেজাল্ট দিয়েছে, অথবা অন্য কোনো কারণে আপনার হয়তো ফ্রেন্ডরা সব জাম্প করবে, আর আপনার সেখানে ছবি তুলতে ফেলতে হবে, যে সবাই একটা সব বাতাসের মধ্যে উঠছে, এমন সময় আপনি তাদেরকে ফ্রেমে বন্দি করে ফেলতে চান। তবে এই ক্ষেত্রে আপনার ছবি তুলতে হলে সেটিংসটা একটু চেঞ্জ করতে হবে। এই ক্ষেত্রে অথবা আপনি একটা চলন্ত ট্রেনের ছবি তুলতে চান, অথবা চলন্ত পাখির ছবি তুলতে চান, অথবা এরকম ধরনের ছবি যদি আপনি তুলতে চান, তাহলে এই ক্ষেত্রে সেটিংস একরকম। এর সেটিংসটা হচ্ছে আপনার আপনার অ্যাপারচারটা মোটামুটি 3.5 or 4 এরকম করে নেবেন, যাতে সবাই ফোকাসের মধ্যে থাকে নড়াচড়ার পরেও। তারপর আপনি ফোকাস করবেন, তারপরে যখন তারা জাম্প করবে, তাদের ফ্রিজ করার জন্য আপনার শাটার স্পিডটা বাড়িয়ে নিতে হবে। তখন এক্ষেত্রে আপনি 1/1000 অথবা 1/1200 এরকম শাটার স্পিড করে নেবেন। আর তখন খেয়াল করবেন, হয়তো ছবিটা একটু অন্ধকার যদি হয়ে আসে, আইএসওটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে আপনার ক্যামেরা সেটিংস হয়ে গেল। তখন যদি আপনি ছবি তোলেন, সেই ক্ষেত্রে আপনার ছবিটা স্পষ্ট আসবে, এবং সবাই বাতাসের মধ্যে থাকতেই তাদেরকে সেখানে ফ্রিজ করে ফেলা হবে। আপনার ছবিতে সবাই ফ্রিজ হয়ে যাবে। আর যদি দেখেন একটু ঘোলা আসে, তাহলে শাটার স্পিডটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন 1/2000, তাহলে আশা করি আর ঘোলা হওয়ার কথা নয়। সো আজকের মতো এখানেই ছিল আমাদের একটা মোটামুটি বেসিক ধারণা দেওয়ার মতো ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন। আর যদি আপনার কিছু জানার থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি যথেষ্ট চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার জন্য, যদি আমার তা জানা থাকে, এবং জানা না থাকলে আমি জানিয়ে দেবো যে এটা আমার জানা নেই। আর যদি আপনি আমাদেরকে কিছু শেখাতে চান, সেক্ষেত্রে আপনি কমেন্ট করে আমাদের ভুলগুলি ধরিয়ে দিতে পারেন। আমরা সবসময় শিখতে এবং শেখাতে ভালোবাসি। আর
পরবর্তী ভিডিওতে আপনারা বিস্তারিত পাবেন বিভিন্ন সেটিংস সম্পর্কে। আর ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি, এবং আমি আরেকটা সিরিজ চালু করব, সেটা হচ্ছে ডিরেক্টিং বিষয়ে, যে বিভিন্ন ভিডিও করতে হলে বা বিভিন্ন প্রোগ্রাম করতে হলে আপনাকে কিভাবে ডিরেকশন দিতে হবে, আর্টিস্টদের কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে আপনার কোন সিনের জন্য কিভাবে ক্যামেরা সেটিংস করতে হবে, আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।